নমস্কার, সবাইকে স্বাগত নিউজ নাওর প্রাইম নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে, মীনাক্ষী। চোখ রাখছি খবরে। পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করলো ভারতের বাণিজ্য মন্ত্রক। এই ক্ষেত্রে সরাসরি কিংবা ঘোরপথে প্রবেশ করবে না পাকিস্তানের পণ্য। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। সরাসরি হোক বা ঘোরপথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই দেশে প্রবেশ করতে পারবে না। পেহেলগাঁও কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করল ভারত। বিজ্ঞপ্তি জারি করে কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রক। পাকিস্তানে তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘোরপথে আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নির্দেশিকার কোনো ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে ওয়াকিবহাল একাংশের মতে পাকিস্তান থেকে সরাসরি খুব বেশি পণ্য আসে না ভারতে, তবে ঘোরপথে দুবাই হয়ে কিছু পণ্য আসতো ভারতে। বিশেষত পোশাক, মশলা বা ছোট যন্ত্রাংশের মতো কিছু পণ্য ঘোরপথে প্রবেশ করত ভারতীয় বাজারে। ঘোরপথে যাতে কোনো পাকিস্তানি পণ্য ভারতে প্রবেশ না করে তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করেছে নরেন্দ্র মোদী সরকার বলে মনে করছেন বাণিজ্য মহল। বস্তুত 2019 সালে পুলওয়ামার জঙ্গি হানার পর থেকে ভারত এবং পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্কে অবনতি হতে শুরু করেছিল ক্রমশ। এর সময়ে ফল, সিমেন্ট, পেট্রোপণ্য, আকরিক সহ পাকিস্তান থেকে আসা বেশ কিছু পণ্যের উপর আমদানি শুল্ক 200% পর্যন্ত বৃদ্ধি করেছিল ভারত। বাণিজ্যিকভাবে ভারতের অন্যতম পছন্দের দেশের তালিকা থেকেও পাকিস্তানকে সরিয়ে দিয়েছিল ভারত। তারপর থেকে গত কয়েক বছরে ভারত এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ঠেকেছে আরও তলানিতে। গত বছর এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে পাকিস্তান থেকে মাত্র $4,20,000 পণ্য আমদানি করেছিল ভারত। এক বছর আগেও যে পরিসংখ্যান ছিল তার থেকে $20 লক্ষ কম মূল্যের আমদানি হয়েছিল ওই সময়ে। পাকিস্তানি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি পাকিস্তানি পণ্যবাহী জাহাজের উপরও নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারত। পাকিস্তানের পতাকা থাকা কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। একই রকম ভাবে কোনো ভারতীয় জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে বুধবার অনুষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক। ওই বৈঠকের পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। তার মধ্যে অন্যতম আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া। বস্তুত আটারি ও আঘা সীমান্ত ছিল দুদেশের মধ্যে অন্যতম বাণিজ্য পথ। তার পরের দিন ভারতের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। Bureau Report, News Now. পঞ্চায়েত রিভলিউশন সূচকে জাতীয় পর্যায়ে 7 নম্বর স্থানে চলে এসেছে ত্রিপুরা। এক্ষেত্রে আরও এগিয়ে যেতে হবে আমাদের। জাতীয় পঞ্চায়েতের রাজ দিবস উদযাপনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পঞ্চায়েত রিভলিউশন সূচকে জাতীয় পর্যায়ে 7 নম্বর স্থানে উঠে এসেছে ত্রিপুরা। এক্ষেত্রে 3.6% ইন্ডেক্স নিয়ে জাতীয় গড় থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে ত্রিপুরা। এক্ষেত্রে পঞ্চায়েতের রাজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মী আধিকারিকদের প্রয়োজনীয় দক্ষতা এবং তাদের প্রশিক্ষণ প্রয়োজন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার জাতীয় পঞ্চায়েতের রাজ দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে 10টি রাজ্যের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এবং সেখানে আমরা 10টি রাজ্যের মধ্যে এই যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স তার মধ্যে আমরা 7ম পজিশন। 2015-তে আমরা কোথায় ছিলাম? 13 নম্বর পজিশন। আমাদের এইগুলো কিন্তু এই ইন্ডেক্স দিয়ে দিয়ে আমরা বুঝতে পারি আমরা ঠিকভাবে কাজ করছি কিনা। এবং 3.6%-এর কথা বলা হয়েছে এবং 3.6% যে সেটা কিন্তু জাতীয় যে ইন্ডেক্স আছে, জাতীয় যে ক্যাটার পঞ্চায়েতে তার থেকে আমরা অনেক বেশি আমরা সেখানে আছি এবং সেটা আমরা পঞ্চায়েত এ ক্যাটাগরিতে আমরা এখানে আছি। আমরা এর মধ্যে শুধু কাজ করলাম সেটা হবে না, কিন্তু প্রপারলি দক্ষতা যেটা সেটা কিন্তু খুব প্রয়োজন। পঞ্চায়েত শক্তিশালী হলে শক্তিশালী হবে গণতন্ত্র। এর রোড ম্যাপ তৈরি করবেন পঞ্চায়েত আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। এক্ষেত্রে আমার সরকার পোর্টাল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাকে ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা বলা যাবে যে গ্রামীণ শাসনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটা যদি স্ট্রং হয় তাহলে গণতন্ত্রও কিন্তু স্ট্রং হবে। কারণ ডাইরেক্টলি এর মধ্যে মানুষের
যে সম্পর্ক তার মধ্যে কিন্তু প্রতিফলিত হয়, এবং সেটা আমরা দেখতে পেয়েছি আজকের এই যে অনুষ্ঠানে। এবং গ্রাম স্তরের যত উন্নয়নমূলক কাজ এই পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েতের লেভেলে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট এবং পানীয় জল থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারাই সিদ্ধান্ত নেবেন এবং তার রোড ম্যাপও আপনারা তৈরি করেন। তাই বলছি যে সমস্ত যে এই ধরনের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, সেটা স্থানীয় জনগণই সেটাকে স্থির করে যে আগামী দিন আমাদের রাজ্য এবং আমাদের দেশ কিভাবে, এটা আমার সরকারের যে পোর্টাল, সেটা আমি যখন ওখানে প্রেজেন্ট করলাম, মাননীয় প্রধানমন্ত্রী যে এত খুশি হয়েছেন এবং উনি খুব আমাদেরকে বাহবা দিয়েছেন। এবং আমি কিন্তু মানে রিপ্রেজেন্টেটিভ অফ ইউর্স, এবং সেইভাবে যে কাজ হচ্ছে সমস্ত পঞ্চায়েতে, আমার সরকার প্রতি বৃহস্পতিবার এবং অন্য দিনে গিয়ে সমস্ত পঞ্চায়েতে ফটো তুলে নির্দিষ্ট সময়ে কোথায় কি খারাপ আছে, কি কাজ হয়নি, সময়ের মধ্যে কাজ করা, এটাকে আরো বেশি যাতে সচেতন করা যায়। এখানে যারা পঞ্চায়েত অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধিরা, এটাকে আরো বেশি ত্বরান্বিত করা যায় কিনা বিষয়টা আপনারা দেখবেন। তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করতে পঞ্চায়েতি রাজের প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্থানীয় স্বশাসনকে ক্ষমতায়ন এবং কল্যাণমূলক প্রকল্পের শেষ মাইল পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার উপর জোর দিয়ে উন্নয়ন পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে সফল পঞ্চায়েত মডেল, ডিজিটাল উদ্যোগ এবং স্থানীয় সংস্থাগুলির অসামান্য অবদানের জন্য পুরস্কার প্রদানের উপর উপস্থাপনাও ছিল অন্তর্ভুক্ত। উল্লেখ করা যেতে পারে, 1993 সালে 73তম সাংবিধানিক সংশোধনী আইন কার্যকর করার স্মরণে প্রতি বছর 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়, যা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে ভারতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে 5 এবং 6 মে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 5 এবং 6 মে মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। 2025 সালের মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট আগামী 5 মে সোমবার ও 6 মে মঙ্গলবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্ষদ অফিস থেকে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকের জন্য নিজ নিজ বিদ্যালয়ের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তার অনুমোদিত প্রতিনিধি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 2025 সালের মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য আলাদা আলাদা আবেদনপত্র পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। রিভিউর জন্য ছাত্রছাত্রীদের সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ 8 মে এবং বিদ্যালয় কর্তৃক পর্ষদে জমা দেওয়ার তারিখ 14 মে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন 25,663 জন এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন 17,052 জন। শতাংশের হারে মাধ্যমিকের পাশের হার 86.53% এবং উচ্চ মাধ্যমিকে 79.29%। জেলা স্তরের ফলাফলে পাশের হারে শীর্ষে রয়েছে মাধ্যমিকে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং উচ্চ মাধ্যমিক সিপাহীজলা জেলা। আগামী 2 মাসের মধ্যে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গুড সামারিটান স্কিম পরিবর্তন করে রাহাবীর প্রকল্প চালু করল রাজ্য সরকার। এই ক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্তকে সাহায্য করলে পুরস্কার হিসেবে দেওয়া হবে 25,000 টাকা, জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার পরিবহন দপ্তরের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে দুর্ঘটনায় মৃত্যুর হার হ্রাস করার জন্য গুড সামারিটান প্রকল্প পরিবর্তন করে রাহাবীর প্রকল্প চালু করল রাজ্য সরকার। এক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্তকে প্রথম 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে 25,000 টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই গুড সামারিটান স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহবীর স্কিমে পরিণত করা হয়েছে। এবং গুড সামারিটান প্রকল্পটা কি ছিল? স্কিমটা আগে
যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পার্সন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা গোল্ডেন আওয়ার বলে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে, তাকে 5,000 টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় সরকার এই গুড সামারিটান যে স্কিম, সেটাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্যে এর অর্থটা আরও বৃদ্ধি করেছে। 5,000 টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে 25,000 টাকা করা হয়েছে এবং গুড সামারিটান যে স্কিম, তার নাম বদলে সেটাকে রাহবীর স্কিম নামে প্রদান করা হয়েছে নতুনভাবে। এবং তাতে বলা হয়েছে কিছু ক্রাইটেরিয়া আছে, যে অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পার্সন তাকে সেখান থেকে হাসপাতালে পৌঁছে দিতে হবে গোল্ডেন আওয়ারে, এবং ওই স্থানীয় পুলিশকে সেটা রিপোর্ট করতে হবে। স্থানীয় পুলিশ থেকে রিকমেন্ডেশন নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা গুড সামারিটানের অর্থ প্রদান করবে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট। 2024-25 অর্থ বছরে রাজ্য সরকারকে 155 কোটি টাকার রাজস্ব প্রদান করেছে পরিবহন দপ্তর বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। টু ডিক্লেয়ার যে এবার হাইয়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি 155 কোটি টাকা, এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন, তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে, স্বচ্ছতা, এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেটেড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। রাজ্য জুড়ে বর্তমানে 400 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে পরিবহন দপ্তরে। এই সকল প্রকল্পের কাজ সময় মতো সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের এদিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ই চালানের ক্ষেত্রে আরও বেশি পারদর্শিতা আনতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে সময়ে সময়ে পর্যালোচনা বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। একই নম্বরের একাধিক গাড়ির রেজিস্ট্রেশন থাকলে তা অবিলম্বে পরিবহন দপ্তর বা আধিকারিকদের গোচরে আনার জন্য সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে আহ্বানও রেখেছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরের খবরে। মেডিকেল পরীক্ষায় দুর্নীতি, হাসপাতালগুলোতে ডাক্তার নার্স স্বল্পতা, চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু, হাসপাতালগুলোর পরিকাঠামো অবনতি সহ বিভিন্ন অভিযোগ তুলে সরব হয়েছে সদর জেলা কংগ্রেস। বিষয়টি নিয়ে শহরে মিছিল করে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছেন কর্মী সমর্থকরা। বিজেপি সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তলানিতে ঠেকেছে, এমনকি জিবি হাসপাতালে পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই। প্রতিনিয়ত চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে রোগীর বলে অভিযোগ কংগ্রেসের। হাসপাতালে স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম, নেই পর্যাপ্ত চিকিৎসকও, প্রতিবাদে বিক্ষোভ বলে জানিয়েছে কংগ্রেস। স্বাস্থ্যের বেহাল অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আইসিইউতে চলে গেছে। আমরা প্রার্থনা করছি আইসিইউ থেকে যাতে ভেন্টিলেশনে না যায়। আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থা চলছে এবং দুর্নীতির আখড়া হয়ে গেছে। আমরা বহির্বিভাগ থেকে শুরু করে আভ্যন্তরীণ বিভাগে আমরা দেখতে পাচ্ছি 3 দফা দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল ঊনকোটি জেলা কংগ্রেস। মূলত রাজ্যে খুব শীঘ্রই ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন সহ মোট 3 দফা দাবিতে কৈলাসহরের চিনিবাগান এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেস। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও এডিসির ভিলেজ কমিটিগুলিতে নির্বাচন অনুষ্ঠিত করছে না রাজ্য সরকার, তাই অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকার এবং ত্রিপুরা উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে এই পথ অবরোধ বলে স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা। কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর চালু এবং ঊনকোটি জেলাকে রেল মানচিত্রের অন্তর্ভুক্ত করার ও দাবি করেছেন কংগ্রেস। ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেয়, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে, গভর্নমেন্ট সময় চেয়েছে ডিসেম্বর পর্যন্ত, সময় তো অতিক্রান্ত হয়ে গেছে, এখন তো ইলেকশন দেওয়া দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে, কতিপয় লোক ট্রাইবেলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে।
জাতভিত্তিক জনগণনার বিল সংসদের আগামী বর্ষাকালীন অধিবেশনে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে সীমানা নির্ধারণ এবং সংসদে মহিলাদের সংরক্ষণের কাজও শুরু হবে একই সাথে। দেশে আদমশুমারি জাতিভিত্তিক জনগণনা, সীমানা নির্ধারণ এবং সংসদে মহিলাদের সংরক্ষণের কাজ শুরু হবে একসাথে। এক্ষেত্রে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদের আগামী বর্ষাকালীন অধিবেশনে এই সম্পর্কিত বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। 2026 সাল থেকে শুরু হবে আদমশুমারি এবং জাতভিত্তিক জনগণনা। সীমানা নির্ধারণের কাজও 2026 সাল থেকে শুরু হবে, কারণ 2021 সালের আদমশুমারি যদি সময় মতো পরিচালিত হতো তাহলে 2031 সালের আদমশুমারির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হতো সীমানা। প্রশাসনিক সীমানা পরিবর্তনের ছাড় বাড়ানো হবে 1 জুন 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। উল্লেখ করা যেতে পারে 20 সেপ্টেম্বর 2023 সালে পাশ করা হয়েছিল মহিলা সংরক্ষণ আইন। এই আইন পাশ হওয়ার পর আসন্ন সীমানা নির্ধারণ এবং আদমশুমারির তথ্যের ভিত্তিতে লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে এই আইনে। আদমশুমারির জন্য প্রশ্নপত্র, সফটওয়্যার এবং প্রযুক্তিগত সরঞ্জাম প্রস্তুত করতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 বছর। এরপরে শুরু হয় কাজ, যা স্থায়ী হয় 2 থেকে 3 মাস। তারপর তথ্য যাচাই এবং প্রকাশনায় সময় নেয় 1 থেকে 2 বছর। সীমানা নির্ধারণের কমিশন গঠনে সময় লাগে 1 থেকে 2 মাস। এক্ষেত্রে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে সময় লাগে 6 থেকে 12 মাস। জনসাধারণের পরামর্শ নিতে সময় লাগে 6 থেকে 12 মাস। চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হয় 3 থেকে 6 মাসের মধ্যে। এটি বাস্তবায়নে সময় লাগে 6 থেকে 12 মাস। তার মানে সার্বিক ক্ষেত্রে সময় লাগে 2 থেকে 3 বছর। আদমশুমারির জন্য ব্যয় হবে প্রায় 14,000 কোটি টাকা। তার মানে প্রতি ভারতীয়র জন্য গড়ে ব্যয় হবে প্রায় 100 টাকা। বর্ণগত বা জাত ভিত্তিক আদমশুমারি ছাড়াও জাতীয় জনসংখ্যা নিবন্ধন আপডেট করার অনুশীলনও অন্তর্ভুক্ত রয়েছে এতে। 2019 সালে এই খাতে 8,754 কোটি টাকা ব্যয় ধার্য করেছিল কেন্দ্রীয় সরকার, যেখানে 3,941 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছিল জাতীয় জনসংখ্যা নিবন্ধন আপডেটের জন্য। তবে তাৎপর্যপূর্ণভাবে 2025-26 সালের বাজেটে এই খাতে মাত্র 578 কোটি টাকা ব্যয় ধার্য করার জন্য সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আদমশুমারি প্রক্রিয়া 1 এপ্রিল 2026 থেকে শুরু হবে, তবে তার আগে পূরণ করতে হবে 2টি আইনগত প্রয়োজনীয়তা। ভৌগোলিক প্রশাসনিক সীমানা 1 জানুয়ারি 2026 তারিখ থেকে ফ্রিজ করা হবে, যা কার্যকর থাকবে 30 জুন 25 তারিখ পর্যন্ত। প্রশাসনিক সীমানা পরিবর্তনের ছাড় বাড়ানো হবে 31 ডিসেম্বর 25 তারিখ পর্যন্ত। জাত ভিত্তিক জনগণনার জন্য 1948 সালের আদমশুমারি আইনও করতে হবে সংশোধন। মন্ত্রিসভার সিদ্ধান্তের পরপরই এর জন্য একটি সংশোধনী বিল প্রস্তুত করার শুরু হয় প্রক্রিয়া। এই সম্পর্কিত বিলটি বর্ষাকালীন অধিবেশনে পাশ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যেতে পারে, দেশে সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল 2011 সালে। কোভিড-19 মহামারীর কারণে স্থগিত করা হয়েছিল 2021 সালের আদমশুমারি। শেষ সম্পূর্ণ বর্ণ আদমশুমারি বা জাত ভিত্তিক জনগণনা হয়েছিল ব্রিটিশ শাসনের সময় 1931 সালে। এটি 2011 সালেও করা হয়েছিল, কিন্তু বর্ণভিত্তিক তথ্য প্রকাশ করা হয়নি জনসম্মুখে। 2001 সালের আদমশুমারির উপর ভিত্তি করে সর্বশেষ সীমানা নির্ধারণ করা হয়েছিল 2002 সালে এবং 2008 সাল পর্যন্ত কার্যকর ছিল এই সীমানা নির্ধারণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আলামিন হোসেন নামে একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্রষ্টাকে তার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপত্তিকর উপাদান আপলোড করার অভিযোগে আগে গ্রেপ্তার করেছিল পুলিশ। শনিবার থেকে আদালতে সোপর্দ করা হলে 5 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। সম্প্রতি আমরা একটি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের বিরুদ্ধে আপত্তিকর বিষয়বস্তু শেয়ার করার অভিযোগ পেয়েছি। তদন্তের পর আমরা নির্মাতা আলামিন হোসেনকে আটক করেছি। তার ভিডিওগুলিতে দেশবিরোধী এবং মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তার কন্টেন্ট চালাতেন সিপাহীজলা জেলার বাসিন্দা আলামিন হোসেন, যারা ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার করে আপত্তিকর বিষয়বস্তু প্রচার করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি বলে জানিয়েছে পুলিশ। 299, 196, 352, 353 clause 2, 79 of BNS and 67 of ITF। সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফেন্সিভ
10,323 ছাঁটাইকৃত শিক্ষকদের জন্য কোনো জীবিকা নির্বাহ ভাতা প্রদানের বিরোধিতা করেছে রাজ্য সরকার। ত্রিপুরা উচ্চ আদালতে আনা এই সংক্রান্ত একটি আবেদনের জবাবে করা হয়েছে এই বিরোধিতা। সংবিধানের অনুচ্ছেদ 21-এর বিধান অনুসারে ছাঁটাইকৃত শিক্ষকদের জন্য কোনো জীবিকা নির্বাহ ভাতা প্রদানের তীব্র বিরোধিতা করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট কর্তৃক মঞ্জুর করা ছুটির ভিত্তিতে স্নাতকোত্তর শিক্ষক সুভাষ সিনহা, স্নাতকোত্তর শিক্ষক শান্তনু ভট্টাচার্য এবং স্নাতকোত্তর শিক্ষক বিধান দাসের দায়ের করা 3টি রিট আবেদনের শুনানিতে এই বিরোধিতা করেছে রাজ্য সরকার। বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থের নেতৃত্বাধীন ত্রিপুরা উচ্চ আদালতের একক বেঞ্চের মামলার পটভূমি এবং কিভাবে সম্পূর্ণ শিক্ষকদের ছাঁটাই করা হয়েছিল তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন মামলার আবেদনকারীরা। এক্ষেত্রে আবেদনকারীদের দ্বারা এ বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন আবেদন দাখিল করা হলেও কোনো নথিপত্র জমা দেয়নি রাজ্য সরকার। সংবিধানের 21 অনুচ্ছেদের বিধান উদ্ধৃত করে জীবিত শিক্ষকদের জীবনের অধিকারের বিষয় হিসেবে জীবিকা নির্বাহ ভাতা প্রদানের জন্য আবেদন জানানো হয়েছে ত্রিপুরা উচ্চ আদালতে। তবে এক্ষেত্রে জীবিকা নির্বাহ ভাতা প্রদানের বিরোধিতা করে রাজ্য সরকার। শুধু তাই নয়, পাল্টা হলফনামায় 10,323 জন শিক্ষকের চাকরি বরখাস্তের ভিত্তিতে নথি চাওয়ার জন্য আবেদনকারীদের উপর খরচ আরোপের দাবি করে রাজ্য সরকার। শুধু তাই নয়, পাল্টা হলফনামায় 10,323 শিক্ষকের চাকরি বরখাস্তের ভিত্তিতে নথি চাওয়ার জন্য আবেদনকারীদের উপর খরচ আরোপের দাবি করে রাজ্য সরকার। যদিও সরকারকে নথি সরবরাহ করার অথবা কেন এই জাতীয় নথি সরবরাহ করা যাবে না বা কেন সরবরাহ করা উচিত নয় তার কারণ ব্যাখ্যা করার জন্য আগেই নোটিশ জারি করেছিল ত্রিপুরা উচ্চ আদালত। আবেদনকারীদের পক্ষ থেকে 2023 সালে সুপ্রিম কোর্টের একটি আদেশও উদ্ধৃত করা হয়েছে আবেদনে, যেখানে বলা হয়েছে যে এই জাতীয় নথি সরবরাহ করা বাধ্যতামূলক। অবশেষে মামলাটির পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। উল্লেখ করা যেতে পারে, 10,323 ছাঁটাইকৃত শিক্ষকদের মধ্যে অকাল মৃত্যু হয়েছে 200 জন শিক্ষকের, যাদের মধ্যে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন 35 জন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো নানা খবরের সঙ্গে, থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারতের বাণিজ্য মন্ত্রক। এক্ষেত্রে সরাসরি কিংবা ঘোর পথে প্রবেশ করবে না পাকিস্তানের পণ্য। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। বছর না ঘুরতেই বেহাল দশা হয়ে উঠছে রাজ্যের জাতীয় সড়ক বা মহাসড়কগুলো। এক্ষেত্রে প্রশ্ন চিহ্নের মুখে নির্মাণকারী সংস্থা। 1 বছরও পূর্ণ হয়নি, অথচ দুদিনের কয়েক পশলা বৃষ্টিতে খোয়াই 208 নম্বর জাতীয় সড়কের বিহাল দশায় ভোগান্তির শিকার গাড়ি চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ। এক্ষেত্রে অভিযোগ নিম্নমানের কাজের। খোয়াই শহরের পাশ দিয়ে যাওয়া 208 নম্বর জাতীয় সড়ক তৈরি করার ক্ষেত্রে নিম্নমানের কাজের অভিযোগ উঠে আসছিল প্রথম থেকেই। নিম্নমানের কাজ হচ্ছে জাতীয় সড়কে, তা নিয়ে বেশ কয়েকবার পথ অবরোধ করেছিল এলাকাবাসীরা। খোয়াই থেকে কমলপুর পর্যন্ত 208 নম্বর জাতীয় সড়কের বিহাল দশা চোখে পড়ছে বর্তমানে সবার। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন যান চালকরা। প্রত্যেক দিনই আছে, রাস্তায় এত পরিমাণে খারাপ হয়েছে, আমরা এইসব গাড়ি তো লাইক জায়গা নিচ্ছিস, আর বড় গাড়ির অবস্থা তো লাভ নাই।
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আগরতলা হাঁপানিয়া বাজারে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শনিবার সকালে হাঁপানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বাজারে মোটামুটি 7টি ব্যবসায়িক প্রতিষ্ঠান বলে উঠে এসেছে প্রাথমিক তদন্তে। ভয়াবহ আগুনে বেশ কয়েকটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ীরা। স্থানীয় একটি ফাস্ট ফুডের দোকানের এলপিজি গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত বলে দাবি করেছেন স্থানীয় মানুষ। কিসের দোকান ছিল এটা? টিফিনের দোকান। কয়টা সিলিন্ডার হয়েছে? কয়টা সিলিন্ডার ব্রাশ করছে? ব্রাশ তখন আমরা যে একটা জানা শুনতে যেটা শুনতেছে একটাই হয়েছে, একটা ব্রাশ মারছে। মানে কয়টা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে? দোকান তো ক্ষতি হয়েছে, বেশি হয়েছে 4টা দোকান, 2টা দোকানের সামান্য কিছু। মোটামুটি অনুমানিক কত মানে আগুনটা কি গ্যাসটাকে চলেন না ছিল? গ্যাস তো ধরেননি, মানে ধরে এসে গ্যাসের উপর বয়সের চেক। জাতীয় পর্যায়ে জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় আবারও একবার ত্রিপুরার নাম উজ্জ্বল করলেন শ্রীপর্ণা দেবনাথ। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হওয়া জাতীয় জুনিয়র আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্স স্বর্ণ জয় করলেন রাজ্যের গর্ব শ্রীপর্ণা দেবনাথ। অলরাউন্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ত্রিপুরাকে আবারও জিমন্যাস্টিকের মানচিত্রে উজ্জ্বল করলেন শ্রীপর্ণা দেবনাথ। শ্রীপর্ণার এই সাফল্যে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।